বাংলাদেশে যদি হাতে গোনা 2-1 জন ত্রাস থাকে তার ভিতর একজন। অত জঘন্য, অত নৃশংস লোক আমার চোখে দেখা আর ভিতর হয়েছে। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহেনার মুখোশ উন্মোচন। ডিবি হারুন নানক, পুলিশের আইজিপি এসব রাঘব বোয়ালদের পর এবার ফাঁস হলো শেখ রেহেনার কুকর্ম। গণরোষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন। হামলা, মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। তাদেরই অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের এমপি জিল্লুল হাকিম। এক সময় টাকা ধার করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। 1996 সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র 50,000 টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুল হাকিম। সে কত দুর্নীতিগ্রস্ত! 1996 সালে তার টাকা জমা দেওয়া টাকা পর্যন্ত ছিল না। সে 50,000 টাকা তার ব্যাংকের লোন ছিল, সেই টাকা শোধ করার মতো টাকা তার ছিল না। সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না। এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কোনো আলোচনা হয়নি। তারপরও তিনি মন্ত্রী হয়েছেন। অবশ্যের পেছনে আছে বিশাল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোড়জোড় শুরু করেন জিল্লুল হাকিম। এরপর 200 কোটি টাকার বিনিময়ে মন্ত্রিত্ব কিনে নেন তিনি। এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক। তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিক। সেই সূত্রেই রেহানাকে ধরে শেখ হাসিনার কাছ থেকে জিল্লুল হাকিমের জন্য মন্ত্রিত্ব পাগিয়ে নেন তারিক সিদ্দিক। এভাবে টাকায় কেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিল্লুল হাকিম। খুন, নির্যাতন, দখলবাজি, অর্থ পাচার, হেন কোনো অপরাধ নেই যা করেননি জিল্লুল হাকিম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজ দলের নেতা কর্মীদের শুধু বিপক্ষে অবস্থান নেননি, তাদের উপর চালিয়েছেন নির্যাতনের স্টিম রোলার। নির্যাতন না, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিশেষ করে অনেকেরই মারিয়ে ফেলছে। আমাদেরও মারার জন্যই অর্ডার ছিল, কিন্তু মারতে পারে নাই, মানুষজন ঠকাইছে, আমরা পঙ্গু। আজকে গত এক যুগে আওয়ামী লীগের প্রায় 40 জন নেতাকর্মী খুন হয়েছেন জিল্লুল হাকিমের ক্যাডার বাহিনীর হাতে। নিজের মেয়ে টিউলিপ সিদ্দিককেও বানিয়েছেন তার মতো করেই। যুক্তরাজ্যে রাজনীতি করতে গিয়ে বিসর্জন দিয়েছেন নিজের সম্মান। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছিলেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এক সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিকী জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালাস শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যামস্টেড এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও তোপের মুখে পড়েন টিউলিপ সিদ্দিক।
গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা তার সময়ে অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে 1 যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরে তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের ওপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজানের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণেই মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে ছিলেন আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। এই বনজ কুমারের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত মুনিয়া হত্যা, ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয় গোপালগঞ্জের পুলিশ নূরে আলমকে। তাছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয় গোপালগঞ্জের আনিসুর রহমানকে। পুলিশে ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে হাসিনা সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার আশ্রয় নেয়। 2013 সালে বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিল, মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জে, অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয়। আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জকরণ করে ফেলে ফ্যাসিস্ট হাসিনা সরকার।